ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। The Standard English Medium School HS তার রজত জয়ন্তী ডায়মন্ড জুবিলি উদযাপিত হচ্ছে, তারই অংশ হিসেবে আজকে যে অনুষ্ঠান, সেখানে আমার নিজের আসলে ফিজিক্যালি শারীরিকভাবেই উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু থাকতে পারলাম না অনিবার্য কারণবশে। সকলকে আমি আন্তরিক সর্বাগ্রে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি। আর এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্যে স্কুল কর্তৃপক্ষকে আমরা অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, শ্রদ্ধা যারা সংশ্লিষ্ট আছেন, বর্তমান ছাত্র, বর্তমান শিক্ষক, শিক্ষাকর্মী, অতীত দিনের যারা ছাত্র, শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা, সকলকে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার পেছনে একটা অন্যতম কারণ ছিল একটা স্মরণ সভা আমাদের এক্ষুনি শেষ হলো। আমাদের এই কলেজের একজন বিদগ্ধ প্রাক্তনী, কৃতকৃত্য প্রাক্তনী, যিনি পরবর্তীকালে অতিথি অধ্যাপক হিসেবেও এখানে সেবাদান করেছেন, অধ্যাপক জীবন মুখোপাধ্যায়, যার শরীর কিছুদিন আগেই গিয়েছে আমরা জানি, তাঁরই স্মরণ সভা হচ্ছিল। এবং সেখানে আলোচনায় বারবার যেটা উঠে আসছিল, প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা, প্রতিষ্ঠানের প্রতি ঐকান্তিক সংযোগ। এটা আমরা যেখানে থাকি না কেন, যে ধাত্রী প্রতিষ্ঠান আমার হোক না কেন, তার সঙ্গে যাতে ওই ঐকান্তিক সংযোগ থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার ক্ষেত্রে প্রাক্তনীদের কত সদর্থক ভূমিকা থাকে, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। কাজেই বর্তমান প্রজন্মের ছাত্র ভাই, ছাত্রী বোন যারা রয়েছ, তারা এই ভাবটি নিশ্চয়ই আত্মীকরণ করবে। মোটামুটি আমরা আজ থেকে 20 বছর 25 বছর পরে প্রত্যেকেই নিজের পায়ে দাঁড়াবো এবং সোসাইটিতে এফেক্টিভলি পজিটিভ ওয়েতে কন্ট্রিবিউট করার মতো জায়গায় থাকবো, এটা প্রত্যাশিত। কিন্তু সেই দিন আমাকে যে বা যারা বড় করে তুলেছিলেন, তাদের কাছে যে আমি ঋণী, এই ঋণবোধ যেন আমার মধ্যে থাকে। মানুষ জন্মসূত্রেই আসলে ঋণী। তার মধ্যে 5 ধরনের ঋণের কথা আমাদের শাস্ত্রে রয়েছে: নৃঋণ, দেবঋণ, পিতৃঋণ ইত্যাদি। তো সেই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারি না। মিটিয়ে দিতে পারবো এই ধরনের অহংকারের কথা বলে লাভ নেই, কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে ঋণ স্বীকার করা। তো সেই ঋণ যাতে আমরা মুক্ত কণ্ঠে প্রতিষ্ঠানের প্রতি স্বীকার করতে পারি, আর যার যেটুকু সামর্থ্য সেইভাবে যাতে সেবার অর্ঘ্য এই প্রতিষ্ঠানের দিকে, প্রতিষ্ঠানের বেদিমূলে রচনা করতে পারি, এই কমিটমেন্ট নিয়ে, এই অঙ্গীকার নিয়ে আমরা প্রত্যেকে আজকে ফিরতে পারি। স্বামীজির তার যে কর্মযোগ বিবেকানন্দ দর্শনের একটা মৌলিক নির্ণয় হচ্ছে, মানুষ টাকা করেন, মানুষই টাকা করে, টাকায় মানুষ করে না। কথাটা উল্টো দিক দিয়ে বললে দাঁড়ায়, অন্যভাবে বললে দাঁড়ায়, মানুষ আসলে নিজের চরিত্র বলে সব করতে পারে। ইট ইজ ক্যারেক্টার দ্যাট ক্যান ক্লিপ থ্রু দি অ্যাডামান্টাইন ওয়ালস অফ ডিফিকাল্টিস। মানুষের জীবনে বিপর্যয় আসবে না, ঘাত প্রতিঘাত আসবে না, এটা হতেই পারে না। ডিফিকাল্টি ফেস না করে কেউ বড় হয়ে যাবে, এটা একেবারেই অভাবিত এবং অপ্রত্যাশিত, হওয়া উচিত নয়। স্বামীজি কর্মযোগে খুব সুন্দর কথা বলছেন সুখ আর দুঃখ মানুষের জীবনে পালা করে আসে, কিন্তু সেখানে সুখের প্রত্যাশী সাধারণভাবে সবাই হয়, দুঃখকে সবাই ইন জেনারেল অ্যাভয়েড করতে চায়। কিন্তু যারা বড় হয়েছেন, জগতের ইতিহাসে যারা নাম লিখে গেছেন, দাগ রেখে গেছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় সুখ আর দুঃখ দুটোই গ্রেট টিচার্স। তার মধ্যে দুঃখের কন্ট্রিবিউশন আরও বেশি।
দুঃখ পেয়েছিলাম বলে তখন আমি ভালো করে শিখতে পারি যে এই ভুল করেছিলাম বলে এই দুঃখ আমার সামনে এসে উপস্থিত হয়েছে, সুতরাং এই ভুলের আর রেকারেন্স হবে না, আর পুনরাবৃত্তি হবে না আমার দ্বারা। এইভাবে ভুল ভ্রান্তি আমাদের পথ দেখায়, পরবর্তীকালে যাতে এই ভুল আর না করি, নিরাকরণ করতে পারি, তার জন্যে আমাদের শিক্ষক হিসেবে আবির্ভূত হয় দুঃখ। সুতরাং এই দুঃখকে গ্রহণ করা, বরণ করা পজিটিভ ওয়েতে, এইটা খুব প্রয়োজন। এই যুগে বিশেষত ছাত্রছাত্রীরা আমরা দেখি খুব সহজে ভেঙে পড়ে, যেহেতু একটা আবাসিক প্রতিষ্ঠানে থাকার সুযোগ, সেবাদান করার সুযোগ আমাদের হয়, এবং সেখানে বর্তমান প্রজন্মের ছাত্রদের সঙ্গেও প্রায় ডে ইন অ্যান্ড ডে আউট সবসময়ই কথাবার্তা হয়, সংলাপ হয়, তাদের সুখ দুঃখে অংশীদার হবারও সুযোগ হয়। তখন দেখতে পাই এটা একটা বড় জিনিস, ছাত্ররা অল্পে রেগে যাচ্ছে, রিয়্যাক্ট করছে, ভেবে চিনতে দেখার মতো ফুরসত পাচ্ছে না। মোবাইল আমাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ, এই নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু যদি আশীর্বাদ বলে গ্রহণও করি, তাহলে সেটাকে তার যে সুচারুরূপে ব্যবহার, সেইটা কিন্তু আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। স্বামীজি বলছেন আগুনটা তার নিজের স্বভাবের বশে ভালোও নয়, মন্দও নয়। আগুন দিয়ে ভালো কাজ অনেক করা যায়, জল গরম করা যায়, রান্নাবান্নার কাজে লাগে, কত কাজ হয়। আবার ওই আগুনটাই যখন মানুষের শরীর পোড়ায়, যখন ঘর বাড়ি পুড়িয়ে দেয়, তখন আমরা সর্বশান্ত হয়ে যাই আর তাকে গালাগাল দিই। কাজে দোষটা তো আগুনের নয়, আমি কিভাবে ইউটিলাইজ করছি। তো সেইভাবে আজকে এআই নিয়ে এত কথাবার্তা হচ্ছে, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো ভালো না মন্দ এই বিচার বিতর্ক যেমন চলছে চলুক, সেখানে আমাদের প্রবেশ করার দরকার নেই। কিন্তু আলটিমেটলি কনক্লুশনটা আমাদের দিক থেকে এই হয়, প্রত্যেকের কমন অবজারভেশন, যে একই জিনিসকে আমি ঠিকঠাক জাজমেন্ট দিয়ে ঠিকঠাক যদি কন্ট্রোল করতে পারি, যদি প্রপার ওরিয়েন্টেশন হয়, তাহলে ওটাই আমার কাছে মহা আশীর্বাদ স্বরূপ হয়ে যায়। যদি না হয়, যেখানে বিচার থাকে না, সেখানে ওটা মহা বিপর্যয়ের কারণ হয়ে যায়। আমাদের শাস্ত্রে যে আকর গ্রন্থ সনাতন ধর্মের, তার মধ্যে একটা হচ্ছে উপনিষদ। উপনিষদগুলোর মধ্যে প্রিন্সিপাল উপনিষদ, মুখ্য উপনিষদ আছে কতকগুলো, তার মধ্যে একটা হচ্ছে কঠোপনিষদ। সেই কঠোপনিষদে সুন্দরভাবে বলা হচ্ছে মানুষের মধ্যে যে ওই বিচারশীলতার কতটা প্রয়োজন, এটার সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলা হচ্ছে, শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমে তৎস্তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীরঃ। মানুষের মধ্যে প্রতি মুহূর্তে শ্রেয় আর প্রেয়ের দ্বন্দ্ব চলছে, আর প্রতি মুহূর্তেই কোনটা প্লেজারেবল আর কোনটা প্রেফারেবল, এই একটা সিলেকশন মানুষকে করার প্রয়োজন হয় প্রতি মুহূর্তে। একটা হচ্ছে শ্রেয়, শ্রেয়টা হচ্ছে প্রেফারেবল, আর প্রেয় যেটা টেম্পোরাল, ফর দ্য টাইম বিইং আমার কাছে কিছু মনোমুগ্ধকর জগতের বার্তা বয়ে নিয়ে আনে, কিছু ভোগ সুখের কথা বলে। এই একটু ফেসবুকে দেখে নিই বন্ধু কী চ্যাট পাঠিয়েছে, এই কোনো নতুন মেসেজ এসছে কি না, একটু দেখে নিই গুগল নেট সার্ফ করে নতুন কোনো মেইল এসছে কিনা। এইগুলো কন্টিনিউয়াসলি আমাদের বহির্মুখী করার চেষ্টা করছে। ফর দ্য টাইম বিইং আমি আরও কিছু আনন্দ পেতে পারি কিনা, ওই একটা প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি। কিন্তু বেদান্ত বলছেন, উপনিষদ বলছেন, এতে তোমার জীবন সমস্যার সুরাহা হবে না। সুরাহা হবে যদি তুমি প্লেজারেবল থেকে প্রেফারেবলের দিকে নিজের দৃষ্টিটা ঘুরিয়ে দাও, মোড় ঘুরিয়ে দাও। কাজেই ওই সিলেকশন, তার সুযোগ কিন্তু আমাদের প্রত্যেকের সামনে রয়েছে। যারাই আমরা বড় হচ্ছি, তাদেরই সামনে ওই প্লেজারেবল ছেড়ে প্রেফারেবল অপ্ট করার স্বাধীনতা রয়েছে। এখন সেই স্বাধীনতা আমি এক্সার্ট করতে পারি কিনা, এই স্বাধীনতাটা আমি নিজের মতো করে তাকে ক্রিয়াশীল করতে পারি কিনা, কাজের ক্ষেত্রে তাকে ব্যবহার করতে পারি কিনা, এইটা হচ্ছে মৌলিক প্রশ্ন। তো বর্তমান প্রজন্মের ছাত্র, বিশেষ করে স্ট্যান্ডার্ড হাই স্কুলের ছাত্র তোমরা যারা রয়েছো, ছাত্রী বোনেরা যারা রয়েছো, তোমরা এই দিকটাতে খুব সচেতন হও, আমরা চাই। তো মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যাদের ক্ষেত্রে কিন্তু এই ভালো আর মন্দ, হিতকর অহিতকর, এটা ডিটারমিন করার, মানে অপ্ট করার, সিলেক্ট করার সেই স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতা আর মনুষ্যেতর অন্য কোনো জীবের নেই। গরুটা, কুকুরটা, ছাগলটা, তারা ওই রকম সারা জীবন থেকে যায়। কেন?
কারণ তারা ওই যে প্লেজারেবল থেকে প্রেফারেবল যে উত্তরণ, সেইখানে তারা কখনো পৌঁছতে পারে না। আমরা কিন্তু এই বিরল সৌভাগ্যের অধিকারী। কাজেই আমাদের পূজ্যপাদ সর্বপ্রিয়ানন্দজি এটা খুব সুন্দরভাবে বলেন যে এই স্বাধীনতা মানুষের প্রতি মুহূর্তে রয়েছে। তা স্বামীজিও, স্বামী বিবেকানন্দ খুব স্পষ্ট করে আমাদের চরিত্রের ওই দিকটার কথা খুব উচ্চকিত কণ্ঠে বলছেন, ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। আমি কোথাও বদ্ধ হয়ে যাচ্ছি কিনা, আমার কমিটমেন্ট কিছু থাকতে পারে, আমার কিছু এফিনিটির জায়গা থাকতে পারে, আমার কিছু ভালোবাসার জায়গা থাকতে পারে, কিন্তু সেটা যেন আমাকে দাস না করে, স্লেভ না করে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর এই স্কুলের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই দেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। অতীত দিনের শিক্ষক শিক্ষাকর্মী যারা ছিলেন তাদের নিরন্তর প্রয়াসের ফলে স্কুল আজকে তার 25 বছরের যাত্রাপথ সম্পূর্ণ করেছে এবং নিশ্চয়ই তার গৌরবময় একটা ভবিষ্যৎ অপেক্ষা করে আছে, এটাও আমাদের দৃঢ় বিশ্বাস। নিশ্চয়ই আজকে আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করব। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, ওই যে চরিত্র বলের কথা স্বামীজি বলছেন, যে অন্য সব কিছুই আসবে যাবে, এত খেলা। এই যে স্মরণ সভায় আমরা আলোচনা করছিলাম যে বহিরঙ্গে এত পরিবর্তন মানুষের জীবনেও ঘটে, প্রতিষ্ঠানের চরিত্রেও ঘটে। ধরো না, আজকে 25 বছর আগে এই স্কুলের যেমনটা ক্যারেক্টার ছিল, যেমনটা তার ছবি ছিল, সেটা তো আজকে নেই, পরিবর্তন হয়েছে। কিন্তু সামনের আরও 25 বছর পরে তাতে আরও অনেক বেশি মাত্রা সংযোজন হবে, আরও বেশি পরিবর্তন হবে। ছাত্রদের জীবনেও ওই রকমভাবে ক্রম বিকাশ, তার ক্রমাভিব্যক্তি, প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটা, এটা খুব স্বাভাবিক। তুমি ছোটোবেলায়, ছাত্রদের উদ্দেশ্যে বলছি, ছোটোবেলায় তোমার যা পছন্দ ছিল আজকে তো সেটা নেই। আরও বয়স যখন বাড়বে তোমার পছন্দ অপছন্দের তালিকায় অনেক সংযোজন বিয়োজন ঘটবে। কিন্তু রিমেম্বার, ওই জায়গাটা স্বামীজির ওয়াচওয়ার্ড, স্বামী বিবেকানন্দের প্রিয়তম শব্দ ক্যারেক্টার। ইট ইজ ক্যারেক্টার দ্যাট ক্যান ক্লিপ থ্রু দ্য অ্যাডামেন্টাইন ওয়ালস অফ ডিফিকাল্টিস। এই নামে কিছু হয় না, যশে কিছু হয় না, বিদ্যায়ও কিছু হয় না, একমাত্র চরিত্রই বাধা বিঘ্নরূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে পারে। স্বামীজির ক্ষেত্রে ভাবো না, বিশেষ করে স্বামী বিবেকানন্দের জন্মদিন যেহেতু আমরা কিছুদিন আগেই পালন করেছি, জাতীয় যুব দিবস, বা তারপরে পরে তার পুণ্য আবির্ভাব তিথিও আমরা পালন করেছি, জন্মতিথি। তো সেইখানে ঘুরে ফিরে আলোচনায় আসছিল যেটা, যে নরেন্দ্রনাথ দত্ত থেকে এক লাফে গিয়ে তিনি স্বামী বিবেকানন্দে পরিণত হয়ে গেলেন, আমরা ম্যাজিক্যাল কোনো টার্ন আমরা আদপেই দেখি না তার জীবনে। গ্র্যাজুয়াল আনফোল্ডমেন্ট, প্রত্যেকের মধ্যে শক্তি আছে। স্বামী বিবেকানন্দ বলেন, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিটাকে কত বেশি জাগাতে পারবে তার নিরূপক হচ্ছে কে নিজের চরিত্রবল সম্পর্কে সচেতন, ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টার ফোর্সের তার যে বিকাশ, সেটা ছাত্র অবস্থা থেকেই, ছোটোবেলা থেকেই করা সম্ভব এবং করা প্রয়োজন। আমাদের বর্ষিয়ান সন্ন্যাসী দিব্যানন্দজি মহারাজ খুব স্পষ্ট করে বলেন বারবার যে সমাজে এখন ভালো মানুষের খুব প্রয়োজন। আর সব কিছুই হয়ে যায়, কিন্তু মনুষ্য শক্তি, এটার কোনো অল্টারনেটিভ হয় না। তো সেই কারণেই স্বামী বিবেকানন্দ তার যে স্বদেশ মন্ত্র, বিখ্যাত কবিতা, বর্তমান ভারতের শেষ অংশটা স্বদেশ মন্ত্র, তো সেইখানে লিখছেন, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। প্রার্থনা কিভাবে করতে হবে, কি করতে হবে ভগবানের কাছে, মায়ের কাছে, খুব সুন্দরভাবে ওখানে বর্ণনা করছেন। আর বড়দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। দুর্বলতা কাপুরুষতা সবারই আসবে। আমার সামনে অ্যালিওরমেন্ট, আমার সামনে অনেক বেশি প্রলোভন আসতে পারে। যত দিন গড়াবে
জীবন কৈশোর থেকে যৌবনের পথে যত বেশি আমি অগ্রসর হব, পাড়ি দেব ওই দেশে, তত বেশি মনে হবে যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধনের মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। মনে হতে পারে এই যে এত রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আছে, এত যে ডাইভার্সিটি আছে জগতে, এনজয়মেন্টের থাউজেন্ডস অ্যান্ড মিলিয়ন্স অফ সোর্সেস বিশেষ করে এই যুগে আছে আমাদের কন্টিনিউয়াসলি সেনসুয়াস করার, আমাকে বডি অ্যান্ড ফিজিক নিয়ে অ্যাওয়্যার করার, কনসিয়াস করার লক্ষ্যটা উৎস আছে, সূত্র আছে। তো সেইগুলো যদি আমাকে বিভ্রান্ত করে, আমি আমার আরব্ধ ব্রত, আমি যে একজন ছাত্র হিসেবেই আমার যে কিছু কমিটমেন্ট আছে সেটা যদি আমি ভুলে যাই, তাহলে আমি আমার স্বধর্ম থেকে চ্যুত হলাম। আমি আমার নিজের যে চরিত্র বল, সেই চরিত্র শক্তি সম্পর্কে তখন আমি সম্পূর্ণভাবে অন্ধকারে, চরিত্র শক্তিকে আমি সম্পূর্ণভাবে অবহেলা করছি তখন, এবং ন্যাচারালি আমার তখন নিজের আনফোল্ডমেন্ট, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, এইগুলো সব তখন কথায় কথায় পর্যবসিত হবে। স্বামীজি বলছেন, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তো এটা আছে, পারফেকশন তোমার আমার সবার ভেতরে আছে, সেটার ম্যানিফেস্টেশন সম্ভব হচ্ছে না কেন? আমরা আন্তরিকভাবে চাই না বলে। যদি চাই তাহলে প্রত্যেকের মধ্যেই ওই যে পারফেকশন আছে, ওই যে ডিভিনিটি আছে, ওই যে অনন্ত শক্তি আছে, এটার বিকাশ সাধন করা সম্ভব হবে। আমরা দেখেছি এই ধরনের প্রতিষ্ঠানে আসার পর, রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে দেখেছি অতি সাধারণ মনের ছাত্র অসাধারণ হয়ে যায়। কিভাবে? এক হচ্ছে অনেক ভালো ছাত্রের সঙ্গ করা, ভালো মানুষের সঙ্গ করা, আর দুই হচ্ছে সে খুব সজাগ হয়ে যায়, তার মধ্যে যে শক্তি আছে এইটা সম্পর্কে সে খুব কনফিডেন্ট হয়, এবং তারপরে সে তেড়ে ফুঁড়ে লাগে আমার মাঝে শক্তিটাকে আমি বিকশিত করব। তো সেই লেগে থাকা, সেই আর্নেসনেস, সেই আন্তরিকতা, ঐকান্তিকতা, এগুলো আমাদের জীবনে আসুক, আমাদের মস্তিষ্কের বিকাশ হোক। স্বামীজি বলছেন 3টে এইচের কথা, হেড, হার্ট আর হ্যান্ড। তো 3টে এইচের সুষম বিকাশ আমাদের হোক। আমার মাথার দিক থেকেও খুব শার্প হই, মাথাটা খুব ভালো করে যেন কাজ করে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আক্ষরিক অর্থেই। তো সেই কারণে কোনোভাবে আমি ডিপেন্ডেন্ট হব না কোনো ইলেকট্রনিক গ্যাজেটের উপর, এআইয়ের উপর ডিপেন্ডেন্ট হব না। আমি আমার স্বাধীনতাকে সম্পূর্ণভাবে এক্সার্ট করব, নইলে আমি আমার নিজের মনুষ্যত্বকে অপমান করছি। এটা এই স্লেভারি আমাদের কোনোভাবে শোভা পায় না। গীতায় ভগবান বলছেন, না এতৎ ত্বয়ি উপপদ্যতে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি অস্ত্রশস্ত্র ত্যাগ করে ফেলবেন, এবার হতোদ্যম হয়ে বসে আছেন, তিনি আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না, টেনশনে পড়ে গেছেন আসলে সবাইকে দেখে। তার উল্টো দিকে আছেন ভীষ্ম, আছেন দ্রোণ, আছেন অশ্বত্থামা, এরা সব বড় বড় শল্য, এরা সব বড় বড় বীররা রয়েছেন। এদের দেখে অর্জুন খুব টেনশনে পড়ে গেছে। তখন বলছেন, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, আমি খুব একেবারে পাগল হয়ে যাচ্ছি, আমার এইসব যুদ্ধ করা চলবে না, করতে পারবো না, শক্তি নেই। তখন ভগবান বলেছিলেন, না এতৎ ত্বয়ি উপপদ্যতে, তোমাতে এটা শোভা পায় না। তো সেই কারণে আমরাও যেন ভাবি ছাত্র হিসেবে, ছাত্রী হিসেবে এগুলো আমাদের পক্ষে কোনোভাবেই শোভনীয় নয়, আমাদের এগুলো শোভা পায় না। আমি কোনোভাবে অ্যাটাচড হতে পারি না, আমি কোনো কিছুতে আমি কমপ্লিট স্লেভারি, দাসত্ব বরণ করতে পারি না। আমি যন্ত্রের চালক, যন্ত্র আমাকে যেন না চালায়, এই সম্পর্কে অ্যাওয়্যার হব, মাথাটাকে খাটাবো, বুদ্ধিটাকে খুব শার্পেন করব। দুই হচ্ছে হৃদয় দিয়ে অনুভব করব আমার পাশে যে বন্ধু আছে সে কেমনভাবে আছে, সে খেতে পড়তে পারছে কি না, সেও পড়াশোনায় একভাবে এগোচ্ছে কি না, এই সম্পর্কে আমি অ্যাওয়্যার হব। যদি তার কোনো ডিফিকাল্টি হয় সেটা সলভ করার জন্য চেষ্টা করব। আর 3 হচ্ছে ওই তার যেখানে ডেফিসিয়েন্সি বা আমার সামনে যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছি, আমার বন্ধুর হতে পারে, আমার স্কুলের কোনো সমস্যা হতে পারে, আমার সমাজের পরবর্তীকালে সমাজের বা দেশের কথা যখন চিন্তা করবে, এগুলো যখন দেখতে পাবো, তখন আমি আমার হাত দিয়ে, থ্রু মাই হ্যান্ডস আই উইল ওয়ার্ক আউট, আমি ওইগুলোকে কাজে পরিণত করব। কখনো শুধু মুখে মারিতাম জগৎ, কথায় কথায় সব থেমে যাবে, এরকম অবস্থা আমার হবে না। সর্বান্তঃকরণে আমি আমার মাথা খেলিয়ে যে সলিউশন বার করেছিলাম,
যে স্বামীজি যেমন কন্যাকুমারী গায়ে বসে দেশের শেষ শিলাখণ্ডে বসে ধ্যান করলেন ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের সামনে যে এত সমস্যা এগুলো কী করে সলভ করা যেতে পারে আর কি করে এটাকে কাজে পরিণত করা যেতে পারে, ওই প্রথমে হৃদয় দিয়ে অনুভব করলেন দেশের যন্ত্রণা, মাথা খাটিয়ে বার করলেন তার সলিউশন, আর সবশেষে হাত দিয়ে তার কি করে কাজে পরিণত করা যায় এই সলিউশনকে, এফেক্টিভ সলিউশন কী করে পাওয়া যেতে পারে, এইটাতে পন্থা খুঁজে বার করলেন, কাজে নেমে পড়লেন। তো এই তিনটে এইচের সুষম বিকাশ সাধন করে এই স্কুলের ছাত্রছাত্রী যারা বর্তমান প্রজন্মে রয়েছ তারা খুব বড় হও, নিজের জীবনে খুব কৃতিত্বের সঙ্গে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করো, আর তারপরে কিন্তু একসময় ফিরে এসো এই প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠান তোমাকে এতখানি দিচ্ছে তার সুখ দুঃখের অংশীদার হবে, তাকে ফিরিয়ে দেওয়ার জন্যেই তোমার যেন শক্তির সিংহভাগ যেন সমাজ দেশকে ফিরিয়ে দেবার কাজে ব্যয়িত হয়। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, আমার হৃদয়ে যদি কিছুমাত্র থাকে সম্বল, তাহলে আমি যেন ফিরিয়ে দেবার জন্যেই সেই শক্তিটা খরচ করি। আবারও আমি এই স্কুল কর্তৃপক্ষ, তার টিচার ইনচার্জ স্যার রয়েছেন, অন্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন, অর্পিতাদি রয়েছেন, এদের সকলকে আমি নমস্কার শ্রদ্ধা জানাই আর দুঃখ প্রকাশ করছি যে আজকের দিনে যেতে পারলাম না। পরবর্তীকালে নিশ্চয়ই কোনো সুযোগে স্কুলে একবার যাওয়ার ইচ্ছে নিশ্চয়ই আমার থাকবে এবং সেখানে হয়তো সেদিন তোমাদের সঙ্গে ডাইরেক্টলি ইন্টারাক্ট করার সুযোগও হবে, খুব ভালো লাগবে। আর ছাত্রছাত্রী ভাই বোনেরা যদি সুযোগ হয় আমাদের কলেজে চলে এসো, আমাদের এখানে খুব সুন্দর একটা জিরো গ্যালারি আছে, একটা ফোক গ্যালারি আছে। জিরো গ্যালারিতে ভারতবর্ষে কী করে শূন্যের আবিষ্কার হয়েছিল এটা খুব ওয়ান্ডারফুলি এটা প্রেজেন্ট করা হয়েছে। বিশ্ব সভ্যতায় ভারতের দান কোথায়, স্বামীজি বলছেন ভারতের অপরিসীম দান, তো তার একটা দানের আলেখ্য এখানে সুন্দরভাবে নির্মিত আছে, দেখতে পারবে এসে, খুব ভালো লাগবে। আমাদের সুন্দর ল্যাব রয়েছে, অ্যাডভান্সড রিসার্চ ল্যাব, লাইব্রেরি আছে, এগুলো দেখার সুযোগ নিশ্চয়ই হবে, সেই সুযোগ তোমরা গ্রহণ করতে পারবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের এইটুকু বিনম্র নিবেদন এবং আমন্ত্রণ। সবাইকে ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।